আসসালামু আলাইকুম। আমি প্রভা ফাতেমা। সামনে তো পুজো চলে এসেছে, তাই আমি আজকে একটা পুজো স্পেশাল রেসিপি নিয়ে এসেছি, যেটা সম্পূর্ণ নিরামিষ, যেটাতে পেঁয়াজ রসুন অথবা মাছ মাংসের কোনো ব্যবহার নেই। আর সেটা হচ্ছে নিরামিষ পনিরের তরকারি। আজকের রেসিপিটা আমি নিয়েছি আমার এক সনাতন ধর্মী ফ্রেন্ডের কাছ থেকে। এই তরকারিটা প্রথম তাদের বাসায় খেয়ে আমার খুবই ভালো লেগেছিল, তাই ভাবলাম পুজো উপলক্ষে আজকে এই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা যাক। খুব সহজ পদ্ধতিতে এবং ঘরে উপকরণ দিয়ে আজকে রেসিপিটা করে দেখানোর চেষ্টা করেছি। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখানে আমি প্রথমে পনির তৈরি করে নিব। খুব কম খরচে একদম দোকানের মতো নরম মোলায়েম পনির আমি বানিয়ে দেখাবো। এর জন্য আমি একটি পাতিলে 1 লিটার ফুল ক্রিম দুধ নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে যদি জাল দেওয়া হয় তাহলে পাতিলে দুধটা লেগে যায় না। এবার এই দুধটাকে আমি প্রথমে হাই হিটে খুব ভালোভাবে ফুটিয়ে জাল করে নিব। আর দুধটা জাল দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটা চামচ দিয়ে অনবরত নেড়ে যেতে হবে, যাতে নিচে থেকে লেগে না যায়। দুধটা জাল দিতে দিতে আমি অন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ভিনেগার। আমি আজকে ছানাটা তৈরি করব ভিনেগার দিয়ে। আপনারা চাইলে কিন্তু লেবুর রস অথবা টক দই দিয়েও এই ছানাটা কাটিয়ে নিতে পারেন। 2 টেবিল চামচ ভিনেগারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। দুধটা ভালোভাবে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। এখন চুলার জালটা অফ করে হালকা ঠান্ডা করে নিব। এবার এতে পানি মিশানো ভিনেগারটা ঢেলে দিব। যদি পাতিলের গায়ে দুধের সরগুলো লেগে থাকে তাহলে একটা চামচ দিয়ে ছাড়িয়ে দুধের সাথে মিশিয়ে দিবেন, তাহলে পনিরটা কিন্তু অনেক ভালো হবে। দেখুন, ভিনেগার মেশানোর পরে চামচ দিয়ে দুধটা নাড়তে নাড়তে আমার ছানাটা কিন্তু কি সুন্দরভাবে পানি থেকে আলাদা হয়ে গিয়েছে। যে পরিমাণ ভিনেগার দিয়ে আমি ছানাটা কেটেছি সে পরিমাণ ভিনেগার দিয়ে যদি আপনাদের ছানাটা না কাটে তাহলে এতে আর একটু পরিমাণ ভিনেগার দিয়ে আপনারা ছানাটা কেটে নেবেন। তবে আমি আশা করি 1 লিটার দুধের জন্য 2 চামচ ভিনেগারই যথেষ্ট। আরেকটি কথা, আপনারা কিন্তু কখনোই গ্যাসের চুলা অন রেখে এই ছানাটা কাটার চেষ্টা করবেন না। এতে কি হবে, পনিরটা শক্ত হয়ে যাবে। ছানাটা ছাকার জন্য একটি বড় সাইজের পাত্রে একটা ছাঁকনি নিয়ে এর উপর একটা পাতলা সুতি কাপড় বিছিয়ে দিয়েছি। এখন আমি সমস্ত ছানাটা ঢেলে দিচ্ছি। এবার ঠান্ডা পানি দিয়ে 2-3 বার ছানাটা ধুয়ে নিব। এই কাজটা করা কিন্তু অত্যন্ত জরুরি, যেহেতু আমরা এতে ভিনেগার দিয়ে ছানাটা কাটিয়েছি। ভিনেগার বা লেবুর রস দিয়ে যদি ছানাটা কাটান তাহলে অবশ্যই কিন্তু ঠান্ডা পানি দিয়ে এটা ধুয়ে নিতে হবে। এখন কাপড়টাকে আমি একটা পুঁটলির মতো তৈরি করে নিয়ে ভালোভাবে চেপে পানিটা ঝরিয়ে নিব। আমার ছানার মধ্যে যে পানিটা ছিল সেটা ভালোভাবে ঝরে গেছে। এবার আমি পনিরটা তৈরি করার জন্য একটা চালনি নিয়ে নিয়েছি। এখন এই চালনির উপর ছানার পুঁটলিটা রেখে দিলাম। এবার একটা ভারী কিছু দিয়ে এর উপর চাপা দিয়ে দিতে হবে। আমি এখানে আমার আম্মুর হামানদিস্তা অথবা পানের ছেঁচনি, আপনারা যেটাই বলেন, এটা দিয়ে চাপা দিয়েছি। আপনারা চাইলে কিন্তু শিল দিয়েও চাপা দিতে পারেন। আর 1.5 থেকে 2 ঘন্টা চাপা দিয়ে রাখতে হবে। 2 ঘন্টা পর আমি ছেঁচনিটা উপর থেকে উঠিয়ে নিলাম। দেখুন, আমাদের পনির কিন্তু একদম পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে। যে পানিটা ছিল সেই সম্পূর্ণ পানিটা ঝরে গিয়েছে। এবার পনিরটা কেমন পারফেক্ট সেট হয়েছে সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমি এখন পনিরের কাপড়টাকে খুলে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পনিরটা কত সুন্দরভাবে সেট হয়েছে। দেখে বোঝাই যাচ্ছে না যে এটা বাড়িতে বানানো পনির। আমি যে যে টিপস ফলো করে আপনাদের পনির বানিয়ে দেখালাম, আপনারাও যদি সেভাবে পনির বানান তাহলে আপনাদের পনিরও কিন্তু ভীষণ সফট হবে। এবার এই পনিরটাকে আমি কেটে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। পনিরটা যদি আপনারা স্টোর করে রাখতে চান তাহলে অবশ্যই একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে অল্প পরিমাণে একটু পানি দিয়ে আপনারা অবশ্যই ফ্রিজে স্টোর করে রাখবেন। শুকনো পনির কখনোই কিন্তু স্টোর করে রাখবেন না, অবশ্যই একটু পানির মধ্যে রেখে তবে স্টোর করবেন। এই 1 লিটার দুধে আমার এখানে পনির হয়েছে 15টি, আর একটু বড় করে কাটলে এর পরিমাণটা কম হতো। এখন একটা প্যানে আমি সামান্য পরিমাণ সয়াবিন তেল গরম করে নিচ্ছি। এবার এই তেলে একে একে পনিরগুলো দিয়ে দিচ্ছি। এই পনিরগুলো আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে মাখিয়ে তারপর তেলের মধ্যে দিয়েছি।
এখন হালকা নেড়ে চেড়ে এগুলোকে ফ্রাই করে নিচ্ছি। একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টিয়ে আরেকটা সাইড ভেজে নিব। আমার পনিরগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার পনিরগুলোকে তেল থেকে একটা বাটিতে উঠিয়ে নিব। এবার এই একই তেলে আমি আলু ভেজে নিব। আলুর সাইজগুলো আমি পনিরের সাইজগুলোর মতো কেটে নিয়েছি। বেশি লাল করে ভাজার দরকার নেই। উপর থেকে যখন হালকা ভাজা হয়ে আসবে তখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। এখন এই একই তেলে আরও কিছু পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি তেলের পরিমাণ বেশি মনে হয় তাহলে এখানে তেল দেওয়ার প্রয়োজন নেই। তেলটা যখন গরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিব 2টি দারচিনি, 2টি এলাচ, 3-4টি লং, 2টি তেজপাতা, স্টার এনিজ, হাফ চামচের থেকে একটু কম আস্ত জিরা। এবার এই সব কিছুকে কিছুক্ষণ খুব ভালোভাবে নেড়ে নিব। যখন এই গরম মশলাগুলো থেকে একটা সুন্দর অ্যারোমা বের হয়ে আসবে সেই পর্যায়ে এতে দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ মরিচ বাটা। এবার এই সব কিছুকে আবারও ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। যখন হালকা লাল হয়ে আসবে তখন এতে দিয়ে দিব কুচি করে রাখা টমেটো। টমেটোগুলো হালকা নেড়ে এখন এতে শুকনো মশলাগুলো দিয়ে দিব। আর মশলাগুলোর মধ্যে থাকছে 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, হাফ চামচের থেকে একটু কম জিরা গুঁড়া, সামান্য পরিমাণ হিং এবং স্বাদমতো লবণ। এবার এই সব কিছুকে হালকা নেড়ে এতে পানি দিয়ে দিব যেন মশলাটা পুড়ে না যায়। ধনে গুঁড়া দিতে ভুলে গিয়েছিলাম, তাই উপর থেকে হাফ চা চামচ ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি। এখন লো ফ্লেমে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য, পানি শুকিয়ে উপর থেকে তেল উঠে আসা পর্যন্ত। 3 মিনিট পর আমি ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এর থেকে তেলটা কতটা সুন্দরভাবে ছেড়ে দিয়েছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, আপনারা কিন্তু অবশ্যই টমেটো দেওয়ার চেষ্টা করবেন। এতে কি হবে, আপনাদের তরকারি কালারটা অনেক সুন্দর আসবে। এই মশলার মধ্যে আবারও গরম পানি দিয়ে দিব। পানিটা যখন ফুটে আসবে তখন এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব। যদি মনে করেন আরও লবণ দেওয়ার প্রয়োজন আছে তাহলে এই সময় দিয়ে দিতে পারেন। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না পর্যন্ত আলু 90% সিদ্ধ হয়ে আসে। আমার আলু 90% সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এতে আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিব। সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার চুলার জালটা মাঝারি আঁচে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। এখন এতে উপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি এবং হাফ চামচের থেকে একটু কম গরম মশলা গুঁড়া। গরম মশলা গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন, এতে ফ্লেভারটা অনেক ভালো আসে। উপর থেকে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। এবার আবারও ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। আচ্ছা, এখানে একটা কথা আপনাদের বলে রাখি, আপনারা কিন্তু পনিরগুলো খুব বেশিক্ষণ কুক করবেন না। খুব বেশি হলে 1 থেকে 2 মিনিট রান্না করলে হবে। কারণ পনিরগুলো দেওয়ার পরে যদি আপনারা খুব বেশিক্ষণ কুক করেন সেক্ষেত্রে পনিরগুলো কিন্তু বেশ অনেকটাই শক্ত হয়ে যাবে আর খাওয়ার সময় একদমই ভালো লাগবে না। আমার পনিরের তরকারি কিন্তু পারফেক্টলি রেডি। তাহলে নিশ্চয়ই দেখতে পারলেন এটা কতটা ইজিলি বাসায় বানানো যায়। আশা করছি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এছাড়াও এর পরবর্তী রেসিপি আপনারা কি দেখতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। যদি আরও কোনো নিরামিষ রেসিপি আপনারা দেখতে চান তাহলে সেটাও আমাকে বলতে পারেন, আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই পনিরের তরকারিটা কিন্তু আপনারা পরিবেশন করতে পারেন রুটি, পরোটা, পোলাও অথবা ভাতের সঙ্গে। এটা কিন্তু খেতে সত্যিই ভীষণ মজার। এই রেসিপিটা আমি আমার সনাতনধর্মী বান্ধবীর কাছ থেকে নিয়েছি। আমি যখন তাদের বাসায় এই রেসিপিটা ট্রাই করি তখন থেকে আমার ইচ্ছা যে আমি এটা একদিন বাসায় বানিয়ে দেখব। যেহেতু তার বাসা কুমিল্লা, কিশোরগঞ্জ থেকে তো আর সব সময় কুমিল্লা যাওয়া যায় না, আমার পক্ষে পসিবল না। তাই তার থেকে এই রেসিপিটা নিয়ে আমি আমার বাসায় ট্রাই করে ফেললাম। ট্রাই করার পর খেয়ে বুঝতে পারলাম যে না, আমিও বানাতে পারি। পেঁয়াজ রসুন ছাড়াও যে এত মজার রেসিপি বানানো যায় সেটা আমি এই রেসিপিটা না খেলে বুঝতেই পারতাম না। আপনারা চাইলে বাসায় মেহমান আসলে এই অন্যরকম রেসিপিটা বানিয়ে পরিবেশন করতে পারেন। দেখবেন খেয়ে সবাই প্রশংসা করতে বাধ্য। আমি তো বাসায় বানানো শিখেই ফেললাম, আপনারাও আমার মতো করে সেম প্রসেসে বানিয়ে দেখুন। আমি শিওর আপনাদের কাছে অনেক ভালো লাগবে। আর মাঝে মাঝে কিন্তু একটু অন্যরকম রেসিপি খেলে ভালোই লাগে।
তাই আশা করছি আর দেরি না করে আপনারা বাসায় এটা অবশ্যই বানিয়ে দেখবেন। আর আমাকে জানাতে ভুলবেন না কিন্তু। আরও নিরামিষ রেসিপি দেখতে চাইলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। অবশ্যই আমি তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আজকের মতো এই পর্যন্তই। সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।